আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি সিট আসন বা আসন নিশ্চিত করার জন্য তোমাদেরকে কিভাবে গাইড করা যায় সেই আলোকে সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। প্রিয় ভাইরা, তোমরা আজকে ক্লাসে হাজির হয়ে যাবা। তোমরা জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা জিকেতে ভালো করতে পারে, যারা জিকেতে 40 মার্ক বা ডিএনএতে 20 মার্ক আছে, যারা ভালো করতে পারবে তাদের জন্য মেরিট পজিশনটা এগিয়ে আসবে। আর যারা এগিয়ে আসতে পারবে তাদের জন্য হচ্ছে আমাদের বা তোমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ে তোমরা আসতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে। তোমরা একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার দিয়ে দিবা। আজকের এই ক্লাসের মধ্যে অনেক সুন্দর সুন্দর তথ্যবহুল স্লাইড আছে, তোমাদেরকে দিয়ে দিব। তোমরা একটু দ্রুত একটু শেয়ার করবা প্রিয় ভাইরা, একটু শেয়ার করবা। এই তো দেখতে পাচ্ছি অনেকে চলে আসছো প্রিয় ভাইরা, একটু দ্রুত শেয়ার করবা। আমরা আজকে যে ক্লাসটা আছে তোমাদের সাথে খুব সুন্দর করে আলোচনা করব এবং বিশ্ববিদ্যালয়ে কিভাবে মেরিট পজিশন এগিয়ে আনা যায় সেই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, একটু চলে আসো। দেখতে পাচ্ছি অনেক ভাইরা এখানে চলে আসছে। তো দেখতে পাচ্ছ আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এই যে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো হচ্ছে সাম্প্রতিক বিষয়। এই সাম্প্রতিক বিষয় থেকে তুমি বি এবং ডি দুইটাতেই সাধারণ সাম্প্রতিক বিষয়গুলো থেকে প্রশ্ন পাবা। তো প্রিয় ভাইরা, ক্লাসে একটু দ্রুত যুক্ত হবা, বন্ধুকে একটু মেনশন দিবা, সবাই মিলে একসাথে ক্লাসটা করবো। হ্যাঁ, এত কষ্ট করে স্লাইডটা তৈরি করেছি। আবার বলছি, যে সাজেশন যেমন পিডিএফ তোমাদেরকে দিয়ে দিয়েছি, আজকের ক্লাসের পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। জাস্ট একটা শেয়ার দাও, আমি অবশ্যই কথা দিয়ে কথা রাখবো। পিডিএফটা অবশ্যই তোমাদেরকে দিব। একটু ক্লাসটা শেয়ার দাও ভাইরা, একটু শেয়ার দাও। হ্যাঁ, আমি পিডিএফটা অবশ্যই তথ্যবহুল ক্লাসের পিডিএফটা তোমাকে দিব। সাম্প্রতিক অর্থাৎ ছবিতে যেরকম সাম্প্রতিক প্রশ্ন আসতে পারে ঠিক সেরকম করে সাজিয়েছি ক্লাসটা। আর একটা বেশি বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ছবির প্যাটার্নে যারা পড়াশোনা গুছিয়ে ফেলছো, ছবির প্যাটার্নে যারা পরীক্ষা দিবা, হ্যাঁ মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে পরীক্ষা নেয় বা কোন মার্কে কত থাকে, কিভাবে নেগেটিভ মার্ক হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা এক্সাম শুরু করেছি যেটার নাম হচ্ছে ছবি রিয়েল টাচ। কি টাচ? রিয়েল টাচ এক্সাম বেচ। এটার মধ্যে 25 বার তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদলে পরীক্ষা দিতে পারবা, নেগেটিভ মার্ক, প্রশ্নের ব্যাখ্যা সহ এবং টাইম লিমিটেশন এবং সর্বশেষ মেরিট পজিশন। এবং মেরিট পজিশন যারা ফার্স্ট হবে তাদেরকে একটা টি শার্টটা কোথায় জানি? টি শার্টটা কোথায়? এই তো, হ্যাঁ এই যে টি শার্টটা দিচ্ছে এখানে, এই যে টি শার্টটা দেখতে পাচ্ছ, এই টি শার্টটা তোমাদেরকে দিব যারা চট্টগ্রামে আছে। অনেকেই বলেছে এটা কি একজনকে দিবে নাকি প্রত্যেকজনকে? না না, মানে আমি বলি প্রতি মডেল টেস্টে যারা ফার্স্ট হবে, যে ফার্স্ট হবে যদি চট্টগ্রামের মধ্যে হয় তাহলে তাকে অবশ্যই আমরা গিয়ে তাকে দিয়ে আসবো। আর যদি চট্টগ্রামের বাইরে হয় তাহলে আমরা কুরিয়ার করবো ইনশাআল্লাহ। তো ছবি রিয়েল টাচ হচ্ছে সবচেয়ে সেরা এক্সাম ব্যাচ। হ্যাঁ, রেজাল্টটা হচ্ছে পাবলিকলি হবে, অর্থাৎ তোমাকে ফোন করা হবে, রেজাল্টটা তোমাকে ফোন করা হবে এবং তুমি কত পেয়েছো একবারে ইন্ডিভিজুয়াল তোমাকে সুন্দর মতো বর্ণনা করা হবে, অনুভূতি আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ওকে, তাহলে এখন অনেক শিক্ষার্থী চলে আসছো, এখন আমি শুরু করি ভাইরা, হ্যাঁ ওকে শুরু করি। সবাই আসছে না? ওকে, সবাই চলে আসছে। তাহলে প্রিয় ভাইরা, আমি দেখো এই যে বিষয়গুলো নিয়ে তোমার সাথে কথা বলবো, একটু বলি। দেখো এই যে ভাইরা, আজকের বিষয়গুলো সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে সাম্প্রতিক ক্লাস। ওকে, ঠিক আছে। এর আগে আমরা 8টা ক্লাস করেছি। কয়টা ক্লাস ভাইয়া? 8টি ক্লাস করাইছি। আজকে হচ্ছে 9 নাম্বার ক্লাস, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক যা লাগবে 8টা ক্লাস অলরেডি করাই ফেলছি, ডান। আজকে কয় নাম্বার আসি? 9 নাম্বারে চলে আসছি। ওকে, এখন 9 নাম্বার ক্লাসের মধ্যে যে বিষয়গুলো একবার প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে কি? দেখো, বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ উপস্থাপক চালু করে বা হচ্ছে তোমার চ্যানেলে তোমার হচ্ছে মিডিয়ার মাধ্যমে যেই সংবাদ প্রচার করেন বা বলে উপস্থাপক যিনি থাকেন, ওইটা সর্বপ্রথম কোন দেশ চালু করে? চীন, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া বলতে হবে এটা। এখন চালু করে কাকে, কে কোন দেশ চালু করে বিস্তারিত আজকে যে প্রশ্ন দেখতে পাচ্ছ না, এটা সম্পর্কে আমরা বিস্তারিত একটু পর স্লাইডে দেখবো। ঠিক আছে ভাইয়া, এই স্লাইডগুলো তোমাদেরকে দিব। জাস্ট কি করবো ভাইয়া, কি করবো জানি? একটা শেয়ার করবো, জাস্ট শুধু সবাইকে দিব, কাউকে আমরা রাখবো না ভাই। যে সারাদিন বসে আমি 3টা বাজে দুপুরে খাওয়া দাওয়া করে বসছি, এই যে 10 মিনিট আগে এখান থেকে ল্যাপটপ থেকে উঠছি, ওটার পরে জাস্ট এই ক্লাসগুলো স্লাইডগুলো তৈরি করছি ভাইয়া। ঠিক আছে, জাস্ট কষ্টের বিনিময়ে কি করবা, একটা শেয়ার দিবা। হ্যাঁ, সবাই দেখো, হ্যাঁ ক্লাসে সবাই দেখো, সবাই চান্স পাবে না। চান্স পাবে কতজন? মাত্র 4000 জন। কত? 4000 জন শিক্ষার্থী কত চান্স পাবে। ওকে, যারা পরিশ্রম করে তারা পাবে আর কি। ঠিক আছে ভাইরা, এখন আমাকে একটু বলতে হবে। হ্যাঁ, এটা সবাই বলছে চীন।
এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে 300 প্লাস শিক্ষার্থী কোর্স করছে, 300 প্লাস জুয়েল, 300 প্লাস। ওকে, বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ উপস্থাপক চালু করেন কোন দেশ? উত্তর হচ্ছে সবাই বলছে চীন। কোন দেশ ভাইয়া? চীন বলছে। এখন প্রিয় ভাইরা চীন বলছো না, এখন চীন যে বলছো একটু উত্তরটা আমরা দেখি, উত্তরটা আমরা দেখবো। উত্তরটা কোথায়? উত্তরটা যে এখানে, হ্যাঁ উত্তরটা হচ্ছে এখানে, হ্যাঁ এটা উত্তরটা কি? চীন দেখতে পাচ্ছ, উত্তরটা কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার চীন। এখন চীন যে হলো কি ভাইয়া? উত্তর যে চীন হয়েছে, এখন এই উত্তর চীন যে হলো এটার আসলে আমি কিভাবে ব্যাখ্যা দেবো? কি এখানে ব্যাখ্যা কি আছে? ব্যাখ্যাটা কি আছে দেখো, ব্যাখ্যাটা তোমাকে আমি দেখাই, ব্যাখ্যাটা তোমাকে আমি দেখাই। ওকে, ব্যাখ্যাটা দেখো, খেয়াল করো। এই যে ব্যাখ্যাটা, এই যে ভাই, এই যে এই লোকটা হচ্ছে উপস্থাপক, এটা হচ্ছে কৃত্রিম এআই যা তৈরি করা হয়েছে। এখন এই যে ভাই, এই যে ভাইটা আছে কি দেখি তো, বিশ্বের প্রথম কি বলে দিচ্ছে এখানে উপস্থাপক লেখা দেওয়া আছে, উপস্থাপক, এই সেই উপস্থাপক এবং বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধি সম্পূর্ণ, ওকে, যেটাকে আমরা কি বলি? এআই, এআই বলি। এবং সংবাদ পাঠকের আত্মপ্রকাশ করে কোন দেশ? চীন। কোন দেশ ভাইয়া? চীন। মনে রাখবা, বিশ্বের প্রথম উপস্থাপক সংবাদপত্রে বা সংবাদ পাঠকের আত্মপ্রকাশ করে কোন দেশ? সেটা হচ্ছে চীন। সেটা হচ্ছে কি? চীন। এবং চীন হচ্ছে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয়, জনসংখ্যা বৃহত্তরের দিক থেকে সবচেয়ে উপরে আছে কে? ভারত, সবচেয়ে উপরে আছে ভারত, আর দ্বিতীয় আছে আমার কোন দেশ? সেটা হচ্ছে চীন। দ্বিতীয় হচ্ছে কোন দেশ? চীন দেশ। ওকে, এখানে চীন এটি প্রথম এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, তার মানে এআই এর মানে হচ্ছে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উপস্থাপক, অর্থাৎ দেশের, অর্থাৎ এটি হচ্ছে প্রথম, বিশ্বের প্রথম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উপস্থাপক। ঠিক আছে, পরে আসি। পরেরটা কি প্রিয় ভাইরা? এই যে দেখো পরেরটা কি, পরে বলা হয়েছে চীন হুয়ার উপস্থাপক এবং ঝাংঝাওয়ারের আদলে তৈরি এই কৃত্রিম বুদ্ধি, হ্যাঁ এটা হচ্ছে কি? এই কৃত্রিম বুদ্ধি যেটা আছে, এই কৃত্রিম বুদ্ধি তৈরি করে, কি করে ভাইয়া? তৈরি করে, এই কৃত্রিম বুদ্ধির উপস্থাপক এবং এক নাগারে 23 ঘন্টা কাজ করতে পারে। ভাইয়া তুমি আর পারবো 24 ঘন্টা কাজ করতে? কোনো সম্ভব না। আমি 3-4 ঘন্টা কাজ করলাম, বসে 4 ঘন্টা কাজ করলাম, 5 ঘন্টা কাজ করলাম, কি হলাম? তোমার হচ্ছে ক্লান্ত হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি। এখন এই বুদ্ধিমত্তাটা, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এই যে উপস্থাপক যেটা আছে, এইটা এক নাগারে 24 ঘন্টা, কয় ঘন্টা ভাইয়া? 24 ঘন্টা, 24 ঘন্টা কাজ করতে পারে। এখন হ্যাঁ, ওনাকে বিয়ে করা যাবে কি? চিন্তা করা যায়? কোলাবান কি বলে, ওনাকে বিয়ে করা যাবে কিনা চিন্তা করা যায়? বলো বিয়ে করো, হ্যাঁ সমস্যা আছে। তাহলে দেখো 24 ঘন্টা কাজ করতে সক্ষম হচ্ছে কি? এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক যে হচ্ছে এআই যে তৈরি, ইন্টেলিজেন্স, হ্যাঁ আর্টিফিশিয়াল, বুঝছো? দেশে কি পোলাবানের সাথে অভাব নাকি? বিয়ে করা যাবে কিনা চিন্তা করছো? কে বলছে এটা? যে পিং পাই, তুমি অবশ্যই একটা মেয়ে মানুষ হবা। দেশে কত ছেলে আছে দেখছো, কত ছেলে তোমার হচ্ছে মেয়ে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। তুমি কেন একটা এআই কে বিয়ে করতে যাবা? বুঝছো? এআই কেন বিয়ে করতে যাবা? তুমি অবশ্যই ছেলে খুঁজবা, বুঝছো? তোমার মতো আর কি। এখন দেখো পরে আসি ভাইরা, তাহলে আমার এটা ডান, এটা আমার শেষ। এটা হচ্ছে এমন একটা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা হচ্ছে 24 ঘন্টা কাজ করতে পারে, 24 ঘন্টায় কি করতে পারে? কাজ করতে পারে। ওকে, 24 ঘন্টায় কাজ করতে পারে। পরে আসি, দেখো প্রিয় ভাইরা পরেরটা আসি, কি বলছে? বর্তমানে ওআইসি কি? ওআইসি ভুক্ত দেশ কয়টি? বলা হয়েছে বর্তমান ওআইসি ভুক্ত দেশ কয়টি? দেশ কয়টি একটু খেয়াল করো, তোমাকে আমি ধরে দেখাবো একটু পরে। এই যে বর্তমান ওআইসি ভুক্ত দেশ কয়টি বলা হয়েছে, ওআইসি কি এর পুনরূপ দেখবো, কয়টা দেশ আছে এটা দেখবো, এই দেশগুলোর মধ্যে মুসলমান দেশ কয়টা আছে এটাও আমরা দেখবো। ঠিক আছে, এটা আমরা দেখবো। এখন বর্তমান ওআইসি ভুক্ত দেশ কয়টি বলা হয়েছে, দেশ কয়টি? এখন অনেকেই বলবে 55টি, অনেকেই বলবে 57টি, অনেকেই বলবে 61টি, অনেকেই বলবে 63টি। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার রাইট কোনটা? হ্যাঁ অ্যান্সার রাইট কোনটা একটু খেয়াল করো, একটু খেয়াল করে উত্তর দেখাচ্ছি আমি। অ্যান্সার হচ্ছে কয়টা? এই যে 57টা। বর্তমান ওআইসি ভুক্ত দেশ কয়টা ভাইয়া? 57টা। সবাই বলছে হ্যাঁ ভাইয়া পোলাবান চাকা দেয়, হ্যাঁ চাকা দেয়, অনেক কিছু দিবে, বাট কি করতে হবে? এর সাথে সব গড় করা যাবে না। হ্যাঁ ওকে, তাহলে দেখো কি বলছি ভাইয়া, এটা হচ্ছে 57টা। ওকে, এখানে ব্যাখ্যা আসি। ব্যাখ্যাটা কি? এই যে দেখছো লোগোটা দেওয়া আছে, এই যে দেখো কত সুন্দর করে, তোমাকে একবারে চিত্র সহকারে দেখাবো, মানে তোমার মাথায় যাতে এগুলো খুব সুন্দর মতো থাকে, তোমাকে সেজন্য আমার চিত্র সহকারে দেবো। তুমি দেখবা কোনো জিনিস যদি গ্রাফিক্সের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে যদি সেটাকে ক্যাচ করতে পারো, তাহলে সেটা বেশি স্থায়ী হয়। তাহলে কি হয়? সেটা বেশি স্থায়ী হয়। এখন প্রিয় ভাই দেখো কি বলছে, ওআইসি মানে কি?
অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন মানে OIC এর পুরো হচ্ছে অর্গানাইজেশন অফ কি ইসলামিক কোঅপারেশন, ঠিক আছে। ওকে, এখন আসি দেখো 1969 সালে, কত সাল? 1969 সাল, ঠিক আছে। 1969 সাল প্রতিষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা, মানে এটা হচ্ছে ইসলামিক সহযোগিতা সংস্থা বা সংক্ষেপে যেটাকে আমরা কি বলি, সংক্ষেপে বলি OIC। OIC এর কয়টা রাষ্ট্র ভাইয়া? এর 57টি। কয়টা? 57টি সদস্য রাষ্ট্র রয়েছে। কয়টা ভাইয়া? তাই পাইলাম আমরা 57টা সদস্য রাষ্ট্র পাইছি। এরপরে যার মধ্যে 56টা, দেখো তোমাকে শুধু আমি একটা তথ্য দেই নাই, আমি তোমাকে বলি নাই যে OIC ভুক্ত সদস্য সংখ্যা হচ্ছে কয়টা? 57টা, এটা তোমাকে বলছি। পাশাপাশি এই রিলেটেড আরো তথ্য তোমাকে শেয়ার করছি, মানে এই রিলেটেড আরো তথ্য আছে এগুলো তোমাকে আমি দিচ্ছি। দেখো কি বলছি, আমি পাইলাম যে OIC এর সদস্য সংখ্যা হচ্ছে কয়টা? 57টা, ঠিক আছে। এরপরে পাইলাম 56টি, মানে এই 57টার মধ্যে 56টা হচ্ছে কয়টা? জাতিসংঘের সদস্য রাষ্ট্র, অর্থাৎ বিশ্বের যে জাতিসংঘ আছে, সংস্থা আছে, এই সংস্থার মধ্যে এই 57টার মধ্যে 56টাই হচ্ছে এর অন্তর্ভুক্ত। ওকে, এবং 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 কি বলছে? 49টি রাষ্ট্র মুসলিম, এবং 49টি রাষ্ট্র কি মুসলিম সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ এই 57টা রাষ্ট্রের মধ্যে 49টা হচ্ছে আমার কি মুসলিম। তাহলে পরীক্ষা যদি আসে যে OIC ভুক্ত যে দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যে কয়টা মুসলিম রাষ্ট্র আছে, উত্তর হবে কয়টা? 49টা। প্রিয় ভাইরা, কয়টা হবে? 49টা, ঠিক আছে। পশ্চিম আফ্রিকা সহ বেশ কিছু দেশেও যদিও অনেক মুসলমান জনসংখ্যা আছে, কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নয়, এটা আমরা পাইলাম। এটা আমরা এই স্লাইডে বুঝতে পারছি। তো OIC মানে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওকে ভাই, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেছি, কিন্তু পেয়ে গেছি। আমি একটু পরে আসবো, দেখো পরেরটা আসি ভাই। দেখো প্রিয় ভাইরা, দেখো কি বলছি, প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি। প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি এর প্রশাসনিক কার্যালয় কোথায় অবস্থিত বলা হয়েছে? এটা এর প্রশাসনিক কার্যালয় কোথায় অবস্থিত এটাও তোমাকে বলা হয়েছে। এখন এই যে যদি খেয়াল করো ভাইয়া, একটু যদি খেয়াল করো, দেখো কি বলছি, প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি এর প্রশাসনিক কার্যালয় কোথায় অবস্থিত? হ্যাঁ, এটা কি বলছে? রামাল্লাহ, একটা বলছে সানা, একটা বলছে কি জেরুজালেম, একটা হচ্ছে গাজা। এটা কি? গাজা। এখন তোমরা যারা জুবাইর ভাইয়ের, হ্যাঁ জুবাইর ভাইয়ের তোমরা কি বলছো, ক্যাপসুল পড়ছো, তারা হয়তো এগুলো ভালো মতো পারবা, এগুলো এখানে সুন্দর মতো বর্ণনা করে দেওয়া ছিল। এখন দেখো প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি এর প্রশাসনিক কার্যালয় হচ্ছে কোথায়? রামাল্লাহ। হ্যাঁ, রামাল্লাহ। কোথায় ভাইয়া? এটা হচ্ছে আমার রামাল্লাহ। হ্যাঁ, অনেকে পেরে বলছো রামাল্লাহ, উত্তর হবে রামাল্লাহ, ঠিক আছে। পরে আসি, আমি পরেরটা আসি। এই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কি? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা সহকারে দিচ্ছি তোমাকে আমি। দেখো, অভিনেত্রী উমা সেনের প্রকৃত নাম কি? তুমি এটা বলা হয়েছে, উমা সেনের প্রকৃত নাম কি? এখন তোমার কাছে মনে হইতে পারে এখন ভাই উমা সেন কে? উমা সেন জিনিসটা কে ভাই? উনি কে? উমা সেন কে? এটা আমরা দেখি। দেখো উমা সেন, এই যে উমা সেনের আসল নাম হচ্ছে কি? উমা দাশগুপ্ত, ঠিক আছে। একটু খেয়াল করো, দেখো দুটো ছবি দেওয়া আছে। এটা হচ্ছে তার ছোটকালের ছবি, ছোটকাল, হ্যাঁ, বা বাল্যকালের ছবি। এটা হচ্ছে বয়স্ক ছবি, বয়স্ক, হ্যাঁ, এটা হচ্ছে তার বয়স্ক ছবি। একটু খেয়াল করে দেখো কত ছোট ছিল, কত বড় হয়ে গেছে, মানে এই বয়স হয়ে গেছে। এই যে দুইটা ছবি তোমাকে দেখাইতেছি ভাইয়া, দুইটা ছবি তোমাকে আমি দেখাইতেছি, এই দুইটা ছবির ব্যক্তি দুইটা একই, মানে এখান দিয়ে দুইটা ছবি দেখতে পাচ্ছ, দুইটা ব্যক্তি কি সেম, মানে একজনই। কয়জন? একজন। সে তার নাম কি? তার নাম হচ্ছে উমা দাশগুপ্ত। উমা দাশগুপ্ত। এখন হ্যাঁ, উমা দাশগুপ্ত। এখন এই উমা দাশগুপ্ত কে ছিলেন, কোথেকে আসলেন একটু দেখি। এখন আমাকে উত্তর বলবা। এটা অভিনেত্রী কি বলছে? অভিনেত্রী উমা সেনের প্রকৃত নাম কি? একটু বলো দেখি ভাইরা, একটু তোমার উত্তর দেখাই দিলাম তোমাদেরকে, তোমাদের তো উত্তর দেখাই দিলাম, একটু বলতে হবে অভিনেত্রী উমা সেনের প্রকৃত নাম কি? ওকে, হ্যাঁ। আর দেখো একটু খেয়াল করো, এই যে কি বলছি, অভিনেত্রী উমা সেনের প্রকৃত নাম কি? অনেকে বলতেছো, কি? উমা দাশগুপ্ত, মানে বি নাম্বারটা। উত্তর কি ভাইয়া? বি নাম্বারটা। একটু খেয়াল করো, এক্সাম বেচের মধ্যে, অর্থাৎ রিয়েল টাচ আছে এক্সাম বেচটা, এই এক্সাম বেচের মধ্যে ঠিক এইভাবেই তোমাকে প্রত্যেকটা প্রশ্নের কি থাকবে? ব্যাখ্যা থাকবে। অর্থাৎ তারা পরীক্ষা দিবা ওই, হ্যাঁ, যারা জাস্ট তুমি যখন পরীক্ষা দিও তখন জাজ করতে পারো তুমি আসলে কতটুকু পারতেছো। এক্সাম বেচের মধ্যে তুমি যখন একটা কোশ্চেন দিবা, ওই কোশ্চেনটা তোমার হয় নাই, কেন হয় নাই ব্যাখ্যা দেওয়া আছে নিচের মধ্যে, কি থাকবে? নিচে ব্যাখ্যা থাকবে, ঠিক আছে ভাইয়ারা? ওকে, নিচে ব্যাখ্যা থাকবে। তাহলে মনে রাখবা
রিয়েল টাচ মানে রিয়েল টাচ, রিয়েল মানে রিয়েল, এই জিনিস রিয়েল জিনিস। এই রিয়েল টাচের মধ্যে কি থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে কি থাকবে, ব্যাখ্যা থাকবে। কিভাবে থাকবে, যেভাবে তোমাকে ক্লাসে দেখাচ্ছি এভাবে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা সহায় হয় তাহলে এভাবে থাকবে ইনশাআল্লাহ। তাহলে কি বলছে দেখো, উমা দাশগুপ্ত, কি গুপ্ত, উমা দাশগুপ্ত, ঠিক আছে। এখন দেখি উমা দাশগুপ্ত আসলে কি করছেন, কি উনি ওনার দ্বারা কি হয়েছে না হয়েছে, দেখি একটু আমরা। দেখো উমা দাশগুপ্ত এখন কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে উনি সদ্য মারা গেছেন। তোমরা হয়তো মানিক বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী তুমি দেখছো, পথের দেখা আছে, এখানে লেখা আছে পথের পাঁচালী, এই পথের পাঁচালী যে উপন্যাসটা আছে, এই উপন্যাসটার উপর ভিত্তি করে একটা চলচ্চিত্র নির্মিত হয়েছিল সত্যজিৎ রায়। এই সত্যজিৎ রায়, এই যে লেখা আছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রের মধ্যে ওনার যে চরিত্র ছিল সেটা হচ্ছে কিশোর দুর্গা, মানে ওনার নাম ছিল কি, দুর্গার চরিত্রে কি করে উনি অভিনয় করে। এখন উনি কেন অভিনয় করেন, ওনাকে কেন গুরুত্বপূর্ণ, উনি জাস্ট মাত্র একটা ছবিতে কি করছেন, অভিনয় করছেন, সেটার নাম কি, সেটা হচ্ছে এই যে পথের পাঁচালী। আমি আবার বলতেছি ভাইয়া, উনি ওনার জীবদ্দশায় ছোটকালে তখন এই বয়সে জাস্ট একটা মাত্র ছবিতে কি করছেন, অভিনয় করছেন, আর সেই ছবির নাম হচ্ছে কি পথের পাঁচালী। আর এই ছবির পরিচালক ছিল কে, সত্যজিৎ রায়। এই পথের পাঁচালী কার উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় পাইলাম, একটু খেয়াল করে কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে সদ্য মারা গেছেন, সদ্য প্রয়াত হয়েছেন বা মারা গিয়েছেন। এখন উনি কেন গুরুত্বপূর্ণ, দেখো তোমরা যারা গল্পটা পড়ছো, পথের পাঁচালী যে উপন্যাসটা আছে যারা পড়ছো তারা হয়তো বুঝতে পারবা যে তৎকালীন সময় সমাজ ব্যবস্থা চিত্র কিরকম ছিল, মানুষ কত অসহায় ছিল, মানুষ খাবারের জন্য কত আহামরি বা কত হাহাকার করতো। জাস্ট তুমি যখন এই পথের পাঁচালী উপন্যাসটা পড়বা, তোমার যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, হেরা আমি বলে দিচ্ছি, তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাও, চান্স পাওয়ার পরে অফুরন্ত সময় পাবা, হ্যাঁ অফুরন্ত সময় পাবা, ফার্স্ট ইয়ার চেষ্টা করবা এই কিছু উপন্যাস, কিছু বিখ্যাত বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত উপন্যাস আছে, বুঝছো, এই উপন্যাসগুলো কি করবা, ফার্স্ট ইয়ার পড়ে ফেলবা, পড়ে ফেলবা। যারা আমি বলে দিচ্ছি, যারা লাইভ দেখছো বা পরবর্তীতে দেখবা, এই চান্স পাওয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে চেষ্টা করবা বাংলা সাহিত্যের যে বিখ্যাত উপন্যাসগুলো আছে এগুলোর মধ্যে একটা হচ্ছে কি পথের পাঁচালী, যেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে, আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে ফার্স্ট ইয়ার যখন আসছি তখন আমরা এই গল্প করে ফেলছি পথের পাঁচালী। তুমি বুঝতে পারবা যে আসলে কত বড় একটা, এখানে কত কিছু তুলে ধরা হয়েছে। প্রিয় ভাইরা, যখন তুমি চান্স পেয়ে যাবা চেষ্টা করবা, হ্যাঁ ওকে ঠিক আছে। পরে দেখো এখানে বললাম চলচ্চিত্র কিশোর দুর্গার হচ্ছে কি, এইটা পাইলাম আমরা, ওকে হ্যাঁ এটা হচ্ছে কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ওকে। এখন এই যে উনি কি করছে, মারা গেছে কবে, দেখো উমা দাশগুপ্ত হচ্ছে 1940 সালে জন্মগ্রহণ করছেন, আর 18 নভেম্বর 2024 সালে মারা গেছেন, 18 নভেম্বর 2024 সালে মারা গিয়েছেন। হ্যাঁ উনি দেখেন লেখা আছে উনি মারা গেছে কবে, লেখা আছে কেন ভাইয়া, এই যে 18 নভেম্বর 2024 সালে মারা গিয়েছেন। পাশাপাশি এই যে বিবাহের পর ওনার নাম উমা সেন, মানে যাকে আমরা উমা সেন হিসেবে চিনি, তাকে তার নাম ছিল কি উমা দাশগুপ্ত, জাস্ট বিবাহের পর তার নাম হয় কি উমা সেন, বিবাহের পর তার নাম হয়, ওকে আচ্ছা পড়ো যেটা একটা পরিবারকে পরে দেখো ভাইয়া, যিনি সত্যজিৎ রায়ের, যিনি একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী ছিলেন, পরে হচ্ছে পথের পাঁচালী কিশোর দুর্গার অভিনয় করেছিলেন, এটা আমরা পাইলাম আর কি। হ্যাঁ এই পরেরটা আসি ভাই, দেখো আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভকারী একমাত্র বাংলাদেশিকে বলা হয়েছে, এগুলো সব সাম্প্রতিক বিষয়। কি বলছেন, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভকারী একমাত্র বাংলাদেশি সে কি, একমাত্র বাংলাদেশে সে কি হ্যাঁ সে কি, দেখো খেয়াল করো, আন্তর্জাতিক শিশু শান্তি অর্থাৎ যে শিশুরা শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করে, বিভিন্ন মাধ্যম খোঁজে, যেমন ইউনিসেফ করছে বাংলাদেশকে গরিব দুঃখী নিয়ে কাজ করতে গিয়ে এক পর্যন্ত নোবেল পুরস্কার পেয়ে গেছে। ঠিক এরকম একটা শিশু আছে যার নাম হচ্ছে কি মুশফিক হাসান সাবস্ত্রী রায়, নাম হচ্ছে রূপা চাকমা নাকি সাদাত রহমান, হ্যাঁ সাদাত রহমান, অনেকে বলছো সাদাত রহমান, ওকে তাহলে আমরা কি সাদাত রহমান, সেটা কি ভাই ডি নাম্বারটা, সেটা হচ্ছে সাদাত রহমান। একটু খেয়াল করো, সাদাত রহমান পাইলাম, একটু খেয়াল করো সাদাত রহমানকে উত্তর দেখি আমরা, হ্যাঁ উত্তর হচ্ছে সাদাত রহমান, উত্তর কি ভাইয়া, উত্তর হচ্ছে আমার সাদাত রহমান। এখন এই যে এই পরবর্তী ছেলেটা আমরা একটু দেখি, সাদাত রহমান দেখতে কিরকম, সে দেখতে আসলে কিরকম, সে আসলে কি করছে দেখি, দেখো সে কি করছে, দেখো এই যে দেখতে পারবে এখন, এই যে সাদাত রহমান,
এই যে পুরস্কার, এই সাদাত রহমান দেখতে পাচ্ছ, এই সাদাত রহমান তোমরা দেখতে পাচ্ছ, এই সাদাত রহমান আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশের কিশোর সাদাত রহমান। তাহলে পাইলাম আমি কিশোর সাদাত রহমান পাইলাম। পরে দেখো সাইবার কি জন্য পাইছে, সাইবার বুলিং ও সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে শিশুদের নোবেল খ্যাত এই পুরস্কার জিতে নেয় নড়াইলের 17 বছরের এই কিশোর। তাহলে এই স্লাইডের মধ্যে আমি 3টা তথ্য পাইলাম। কি পাইলাম, বাংলাদেশের শিশু পুরস্কার পাইছে কে, সাদাত রহমান, ওনার বাসা কোথায়, নড়াইলে। কোথায় ভাইয়া, এই যে কোথায়, নড়াইলে। পাশাপাশি ওনার বয়স কত, 17 বছর। পাশাপাশি উনি কি জন্য বিখ্যাত, মানে কি জন্য পুরস্কারটা পাইছেন, সেটা হচ্ছে এই যে শিশুদের সাইবার বুলিং ও সাইবার অপরাধ থেকে শিশুদের মুক্ত রাখার যে উপায়টা উনি আবিষ্কার করেছিলেন, যে কারণে উনি কি পাইছেন, শিশু পুরস্কার পাইছে, শিশু পুরস্কারটা পাইছে। অবশ্যই পিডিএফটা দিব, জাস্ট শেয়ার দিয়ে পিডিএফটা দিয়ে দেবো। শেয়ার দিয়ে কি করবা, জাস্ট বলবা ভাইয়া স্ক্রিনশট দিবা যে শেয়ার দিছি, পরে আমরা পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব। ওকে, তাহলে খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো কি বলছি। এখানে বলা হয়েছে যে সাদাত রহমান, এটা শেষ আমার, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে, এটা আমার ক্লিয়ার। তাহলে আমি তোমাকে তোমার কাছ থেকে আমি সময় নিচ্ছি, তোমার কাছ থেকে আমি সময় নিচ্ছি, কি দিচ্ছি তোমাকে, আমি কিন্তু মাথায় দিয়ে দিচ্ছি যাতে পরীক্ষা সুন্দর মতো লিখতে পারো। এখন ভাইয়ারা একটু সময় করে সুন্দর মতো যে ব্যাখ্যাগুলো দিচ্ছি একটু মনে রাখবা, চেষ্টা করবা যাতে যেভাবেই হোক বিশ্ববিদ্যালয়ে যাতে তোমার ছাড় থেকে ছুটে না যায়। আমি চিন্তা করতাম আমি যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছি, যেই আসনে বসে পরীক্ষা দিছি সেই আসনটা যাতে তোমার হয়, মানে তুমি যে আসনে বসে পরীক্ষা দিবা সেই আসনটা তোমার আসনটা হয়, ওটা যাতে অন্য কারণ না হয়, এরকম কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিবা। আর কনফিডেন্স বাড়াইতে হলে তোমাকে সুন্দর মতো ব্যাখ্যা সহ পড়তে হবে। তাহলে আমি পেয়ে গেছি ভাই, এটা আমার ডান। ভাই একটু ভাই বলবা এটা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তার ডান লিখে দাও, একটু কষ্ট করে আমাকে একটু ডান লিখে দাও যদি এটা হয়ে থাকে ভাইয়ারা, আমাকে একটু বলে দাও যদি এটা হয়ে থাকে, ডান লিখে দাও একটু কষ্ট করে। হ্যাঁ, ওকে। পরেরটা আসি ভাই, দেখো বাংলাদেশের সবচেয়ে বেশি পাট রপ্তানি করে যে দেশ, একটু ক্লু দেই তোমাদেরকে, এটা ক্লু দেই। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট রপ্তানি করে কোন দেশে, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, যাদেরকে আমরা শত্রু বলি মাঝে মধ্যে, প্রতিবেশী শত্রু বলি, এইভাবে চিনি আমরা। হ্যাঁ, তোমাদের ক্লু দিয়ে দিছি, তোমরা একটু বলো আমাদেরকে যে বাংলাদেশের সবচেয়ে বেশি পাট রপ্তানি করে কোন দেশ, কোন দেশ করে। ওকে, তাহলে আমাকে একটু বলো বাংলাদেশের সবচেয়ে বেশি পাট রপ্তানি করে কোন দেশ, এটা কি ব্রাজিল। ব্রাজিল তো বিশ্বকাপ দিয়েছে 6 বার, কয়বার ভাইয়া, 6 বার না 5 বার নিছে, আর 5 বার নিছে। 26 সালে একবার নিবে, 26 সালে কয়বার হবে, মানে 26 সালে ব্রাজিল 6 বার কাপ নিবে, 6 বার। ব্রাজিল কবে কাপ নিবে ভাইয়া, 6 বার কাপ নিবে ইনশাআল্লাহ, যদি সুযোগ হয় আর কি, দেখা সুযোগ হয় নিবে আর কি। তাহলে এই যে বাংলাদেশের সবচেয়ে বেশি পাট রপ্তানি করে কোন দেশ, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, কোনটা। হ্যাঁ, উত্তর হচ্ছে ভারত। উত্তর কি ভাইয়া, ভারত। একটু দেখি উত্তরটা দেখি আমরা। হ্যাঁ, উত্তর হচ্ছে ভারত, দেখতে পাচ্ছ উত্তর হচ্ছে আমার কি, ভারত। ওকে, পরটা দেখো, এই যে হিরো আলম, সরি হিরো আলম না, হিরো আলমের মধ্যে দেখতে দেখা যায় আর কি, হিরো আলমের মধ্যে দেখতে দেখা যায়। এখন এই যে হিরো দেখো, পাটজাত পণ্য, এই যে মাথায় নিয়ে দাঁড়ায় আছে, এখন এই যে, এখন দেখো এই যে বিষয়গুলো আছে একটু খেয়াল করো। রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি তথ্য অনুযায়ী বর্তমান বাংলাদেশ থেকে বিশ্বের প্রায় 135টা দেশ, কয়টা দেশ ভাইয়া, 135টি দেশে 282টি পাট ও পাটজাত পণ্য রপ্তানি করা হয়। এই 135টা দেশ আছে না, এই 135টা দেশে কি করে পাট রপ্তানি করে, তার মধ্যে সবচেয়ে বেশি করে ভারতে, সবচেয়ে বেশি কোথায় করে, ভারতে করে। তাহলে হ্যাঁ আমি ওকে, হ্যাঁ তাহলে দেখতে পাচ্ছ এই যে ভদ্রলোক যিনি হচ্ছে এই যে মাথার মধ্যে পাট রেখে দিছে, পাট নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে সেটা জানা নাই, বাট উনি মাথা নিয়ে যাচ্ছে। এই পাট রপ্তানির মধ্যে কি বলছে, ইপিবি বলছে যে বাংলাদেশের পাট রপ্তানির মধ্যে প্রায় বিশ্বের প্রায় 135টা দেশের মধ্যে পাট রপ্তানি করে, পাশাপাশি 282টি পাট ও পাটজাত পণ্য রপ্তানি করা হয়। ক্লিয়ার ভাই, এটা শেষ। ওকে, এটা ক্লিয়ার। পরেরটা আমি আসবো। হ্যাঁ, পরেরটা আমি আসি। দেখো ভাইরা, এর পরেরটা কি আছে, এই যে এখানে তো আছে বিড়ি উদ্ভাবিত সর্বমোট ধানের জাত কয়টা, এটা বলা হয়েছে। এটা তোমাকে ব্যাখ্যা দিব আমি একটু পরে। আগে বলতে হবে যে বিড়ি উদ্ভাবিত সর্বমোট ধানের সংখ্যা জাত কয়টি,
বলা হয়েছে। এটা দেখি তোমরা একটু কমেন্ট করে বলো দেখি জাত কয়টা, দেখি আর কারা জানো উত্তরটা। হ্যাঁ একটু বলো যে এখানে উত্তরটা কি হবে। ব্রি উদ্ভাবিত সর্বমোট ধানের জাত কতটি? 112, 115, 118, 123। 123 বলতে হবে এখানে সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তরটা কি হবে। ওকে ভাইয়া বলো, হ্যাঁ একটু বলো। এখানে উত্তর বলছে, এখানে অনেকে বলে ফেলছো যে কয়টা হবে, 118টা। বি নাম্বার সঠিক উত্তর। জি দেখি এটা সঠিক উত্তর হবে 115টা। কয়টা ভাইয়া? ব্রি জাত মানে ব্রি উদ্ভাবিত সর্বমোট ধানের জাত হচ্ছে কয়টা? 115টা। একটু দেখি উত্তরটা মিলাই দেখি আমরা হয় কিনা। হ্যাঁ 115টা। কয়টা ভাইয়া? 115টা। ক্লিয়ার? 115টা হচ্ছে আমার ধানের জাত আর কি। এখন এই যে 115টা পাইছি ভাইয়া, এই 115টা পাইছি, এখন কি কি আছে দেখো, একটু খেয়াল করো কি কি আছে দেখি। ধান দেখতে পাচ্ছ, বাঙালির সোনালী ধান। এই যে ধান, এই ধানের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যেটাকে আমরা কি বলি, ব্রি বলি, বাংলাদেশ ধান ব্রি, যেটা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যেটা সংক্ষেপে আমরা কি বলি, ব্রি বলি। এই 8টি হাইব্রিড সহ 115টা। কয়টা ভাইয়া? 115টা উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে। তাহলে আমি এখানে সঠিক উত্তর পাচ্ছি কি, সঠিক উত্তর পাচ্ছি 115টা। বাংলাদেশের ব্রি ধানের জাত কয়টা? 115টা। তার মধ্যে 8টি হচ্ছে হাইব্রিড, 8টি হচ্ছে কি হাইব্রিড উদ্ভাবন করে। এই জাতগুলো মোট ধান চাষিত এলাকার 80% কভার করে এবং দেশের উৎপাদনের 90% অবদান রাখে। তাহলে আমি উত্তর পাচ্ছি কয়টা? 115টা। 115টা কি আছে? জাত আছে। 115টা আমার জাত আছে। ক্লিয়ার? শেষ শেষ, এটা আমার শেষ, এটা আমার শেষ ভাইরা। ওকে তাহলে শেষ পরেরটা আসি। হ্যাঁ রিসার্চ ইনস্টিটিউট, গুড, সাবাস। পরে দেখি বা দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত বলা হয়েছে। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে তাহলে প্রথম দ্বিতীয় কোনটা, প্রথম দ্বিতীয় কোনটা, তৃতীয় কোনটা, প্রশ্ন হচ্ছে। এখন পরীক্ষা আসতে পারে প্রথম কোনটা, পরীক্ষা আসতে পারে দ্বিতীয় কোনটা, পরীক্ষা আসতে পারে তৃতীয় কোনটা, এটার মধ্যে তৃতীয় আসতে পারে, তৃতীয় কোনটা। এখন প্রত্যেকটা তোমাকে আমি শিখাবো, প্রথম কোনটা ছিল, সেকেন্ড কোনটা ছিল, থার্ড কোনটা, সেটাও তোমাকে শিখাবো। একটু দেখো, দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র। এখন চাষিরা চা বিক্রি করে, চা পাতা আছে না, চা পাতা বিক্রি করে লাভ করতে পারতেছে না, মানে খুব কম মূল্যে বিক্রি করতে হইতেছে। এখন সরকার চিন্তা করলো যে তাদের কিভাবে আয়, মানে তাদের দাম বৃদ্ধি করা যায় বা তাদের শ্রমের মূল্য বৃদ্ধি করা যায়, সেই জন্য চাষিদের যে চা আছে এগুলো নিলাম করার জন্য 3টা কেন্দ্র করলো। 3টা কেন্দ্রের মধ্যে 3 নাম্বার যে কেন্দ্রটা আছে এটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ 3 নাম্বার কেন্দ্র কোনটা? হ্যাঁ 3 নাম্বার কেন্দ্র কোনটা? সেটা হচ্ছে আমার পঞ্চগড়। কোনটা ভাইয়া? সেটা হচ্ছে আমার পঞ্চগড়। দেখো খেয়াল করো, দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে আমার পঞ্চগড়। কোথা ভাইয়া? পঞ্চগড়। ঠিক আছে, উত্তর হচ্ছে আমার পঞ্চগড়। ওকে উত্তর হচ্ছে আমার কি? উত্তর হচ্ছে আমার পঞ্চগড়। প্রিয় ভাইরা এরপর দেখি, এরপরটা খেয়াল করো যে কি বলা হয়েছে। পঞ্চগড় দেওয়া আছে, উত্তরটা দেখি উত্তরটা সঠিক হয়েছে কিনা। হ্যাঁ উত্তর হচ্ছে আমার এই পঞ্চগড়। ঠিক আছে, পরেরটা দেখো। এখন ব্যাখ্যা আসি, ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা রয়েছে যেখানে দেখো, এখানে পাত তুলতেছে আর কি, চা পাতা তুলতেছে। দেখো চা পাতা তুলতেছে, বুঝছো? আমি একটু অসুস্থ আর কি, যার কারণে একটু তোমাদের ডিস্টার্ব হচ্ছে, সে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। দেখো চট্টগ্রাম ও সিলেটের পরে, তার মানে চট্টগ্রাম হচ্ছে প্রথম, সিলেট হচ্ছে দ্বিতীয়, এবং পরে চট্টগ্রাম মানে এটা 3 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে কি 1 নাম্বার। 1 2 3। তাহলে প্রথম নিলাম কেন্দ্র হচ্ছে চট্টগ্রামে, দ্বিতীয় নিলাম কেন্দ্র সিলেটে, আর তৃতীয় নাম্বার হচ্ছে কোথায়? পঞ্চগড়ে। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্ভাবন করা হয়েছে। তাহলে আমি উত্তর পেয়ে গেছি বেয়ারা, আমি উত্তর পেয়ে গেছি। সঠিক উত্তর হচ্ছে কি? পঞ্চগড় হবে। সঠিক উত্তর হচ্ছে পঞ্চগড় হবে। চট্টগ্রাম, সিলেট ও পঞ্চগড় দেশের 3টা চা নিলাম কেন্দ্র আছে, এবং সর্বশেষ কেন্দ্র হচ্ছে আমার কোনটা? সেটা হচ্ছে পঞ্চগড়, সেটা হচ্ছে আমার পঞ্চগড়। ওকে ঠিক আছে, তাহলে আমার এটা শেষ। আমাকে একটু ছোট করে বলো ভাইয়ারা, আমাকে ছোট করে বলবা যে ডান, মানে এই স্লাইডটা হয়ে গেছে, আমাকে ডান লিখবে একটু ছোট করে। হ্যাঁ ছোট করে একটু ডান লিখে দাও যে ভাই এটা ডান, এটা হয়ে গেছে। পরে টাসবো, তোমার যদি ডান বলো তারপরে টাসবো আমি। হ্যাঁ ওকে ভাইয়া ঠিক আছে, পরেরটা আসি। দেখো দেখো
কি বলছে দশম টি-20 বিশ্বকাপ পুরুষ মানে ম্যান, হ্যাঁ পুরুষ ম্যান, অর্থাৎ দশম টি-20 বিশ্বকাপ পুরুষ যেটা অনুষ্ঠিত হবে কত সালে? 2030 সাল, 32 সাল, 28 সাল, 26 সাল। তোমরা যারা সিইউতে পরীক্ষা দাও প্রিয় ভাইরা, যারা সিইউতে পরীক্ষা দেবা তাদের জন্য ফরজ, কি ভাইয়া তাদের জন্য ফরজ বললাম কেন? দেখো খুব ফরজ মানে আবশ্যক, হ্যাঁ খেলাধুলা, কি ভাইয়া খেলাধুলা, হ্যাঁ খেলাধুলা থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, এটা 100% শিওর। এটা হচ্ছে আমার 100% শিওর। তাহলে দশম টি-20 বিশ্বকাপ এই পুরুষ অনুষ্ঠিত হবে কত সালে ভাইয়া? এটা হচ্ছে এটা খেলাধুলা থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, ঠিক এরকম একটা আসবে, এরকম একটা প্রশ্ন দিবে যে ফিফা ওয়ার্ল্ড কাপ পরবর্তী আসর কোথায় হবে, কত সালে হবে, কততম আসর হবে, এটা আসবে, হ্যাঁ এটা আসবে। কিন্তু এটা নাও আসতে পারে যে ব্রাজিল 26 সালে যদি কাপ নেয় তাহলে কতবার হবে, এটা নাও আসতে পারে, বুঝছো? এখন আমাকে এটা বলতে হবে ভাইরা, এটা বলো যে দশম টি-20 বিশ্বকাপ, যারা খেলাধুলা দেখো না, মেয়েরা হয়তো খেলাধুলা দেখো না, হ্যাঁ খেলাধুলা দেখো না, খেলাধুলা একটু দেখিও ভাইয়া, খেলাধুলার সময় একটু ধারণা রাখিও, কারণ ছবিতে খেলাধুলা থেকে প্রশ্ন আসবে, এটা 100% শিওর। খেলাধুলা থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, হ্যাঁ আসবে। এখন অনেকে বলছো 26 সাল, অনেকে বলছো কত সাল? 26 সাল। তাহলে উত্তরটা আমি দেখি, হ্যাঁ উত্তরটা আমি দেখি, তাহলে উত্তরটা দেখি। হ্যাঁ উত্তর হচ্ছে কত ভাইয়া? উত্তর হচ্ছে আমার 26, এই দেখা যাচ্ছে 26, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আমার 26, ঠিক আছে। এখন আসি পরবর্তীটা আসি ভাই, দেখো এই যে এখানে লেখা আছে এটা 26 হবে আর কি, 26, ওকে। তাহলে দেখো 26 টি-20 বিশ্বকাপ, দেখো খেয়াল করো 2026 সালের টি-20 বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কা আয়োজন করবে। তাহলে এখানে তথ্য পাচ্ছি কি 2026 সালে কি আইসিসি ম্যান টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা হবে, এই টি-20 বিশ্বকাপ এটার মধ্যে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে কি করবে? এটা আয়োজন করবে। ভারত আর শ্রীলঙ্কা কি করবে? এটা আয়োজন করবে, এবং দুই দেশ যুক্তভাবে বা যুগ্মভাবে আয়োজন করবে। তাহলে ভারত আর শ্রীলঙ্কা পরীক্ষা আসতে পারে কোন দেশ আইসিসি ম্যান টি-20 ওয়ার্ল্ড কাপ 26 সাল যেটা হবে, যে দশম, এটা কত দশম, এটা যে হবে এটা কোথায় হবে? এটা হবে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে হবে, ওকে। 2026 সালের টি-20 বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছে 12টি দল। কয়টা দল ভাইয়া? সরাসরি যোগ্যতা অর্জন করছে কয়টা দল? 12টা দল। তালিকায় রয়েছে ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পরে বলছে আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড আর পাকিস্তান। এই 12টা দল 2026 সালে যে ওয়ার্ল্ড কাপটা হবে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে, এই ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে কয়টা দল? 12টা দল। এবং এই দলে খেলাটা আয়োজন করবে কোন দেশ? শ্রীলঙ্কা এবং ভারত, ওকে। তাহলে উত্তর পেয়ে গেছি ভাই, তাহলে আমি উত্তর পেয়ে গেছি। উত্তর কি? উত্তর হচ্ছে আমার এটা, সঠিক উত্তর হয়ে গেছে উত্তর 26 সাল। কত সাল ভাইয়া? উত্তর 26 সাল হবে। পাশাপাশি কোথায় হবে এগুলো দেখো পরীক্ষা আসবে। যখন পরীক্ষা শেষ করে ফেলবা, যখন প্রশ্ন হাতে পেয়ে ফেলবো, তখন আমি ভিডিও করে তোমাকে দেখাই দেবো যে এই যে পড়াইছিলাম ভাই, এই যে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসছে, এখান থেকে আসছে, দেখাই দিতে পারবো সুন্দর মতো, বুঝছো? ওকে ভাইরা, ওকে ঠিক আছে। পরে দেখি পরেরটা আসি ভাই, দেখো কি বলছি। 2026 সালের 2026 সালের 20তম এশিয়ান গেমস এর আয়োজক কোন দেশ? এই যে খেলাধুলা থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, কি বলছি 2026 সালের 20তম এশিয়ান গেমস এর আয়োজক কোন দেশ? দেখো এখানে বলা জাপান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা। এখন এটা কিন্তু আগে কিন্তু ছিল ওয়ার্ল্ড কাপ, আইসিসি ওয়ার্ল্ড কাপ মানে ক্রিকেটটা ছিল, এটা কিন্তু এশিয়ান গেমস আলাদা কিন্তু ভাই, এটা কিন্তু এশিয়ান গেমস, হ্যাঁ এটি এশিয়ান গেমস। এখন বলতে হবে এশিয়ান গেম, হ্যাঁ দেখো 2026 সাল, কত সাল ভাইয়া? 2026 সালের 20তম এশিয়ান গেমস এর আয়োজক কোন দেশ? জাপান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা। হ্যাঁ একদম শ্রীলঙ্কা হবে না, শ্রীলঙ্কা হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ যেটা হবে, আইসিসি ম্যান পুরুষদের ওয়ার্ল্ড কাপটা এটা হবে, কিন্তু এশিয়ান গেমস খেয়াল রাখবে, এশিয়ান গেমস এর কথা বলা হয়েছে, হ্যাঁ এশিয়ান গেমস এর কথা বলা হয়েছে, সেটা কিন্তু আলাদা হয়ে যাবে, এটা উত্তর কি হবে? হ্যাঁ এটা জাপান, এটা কি হবে? জাপান। একটু উত্তরটা দেখি আমরা, হ্যাঁ উত্তর জাপান। উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার জাপান। উত্তর কি? উত্তর হচ্ছে জাপান, ঠিক আছে। এখন উত্তরে দেখছি ব্যাখ্যা আসি কিভাবে আসবি, দেখো ঠিক
সিউ অর্থাৎ রিয়েল টাচ যে এক্সাম বেসটা হবে এই রিয়েল টাচের মধ্যে ঠিক এভাবেই ব্যাখ্যা থাকবে ইনশাআল্লাহ, ঠিক এভাবেই ব্যাখ্যা থাকবে। ওকে, এশিয়ান গেমস এর মধ্যে যে জিনিসগুলো তুলে ধরা হয়েছে এখানে খেয়াল করো। 2026 সালের এশিয়ান গেমস, ঠিক আছে, 20তম এশিয়াড নামে পরিচিত, অর্থাৎ যেটা 2026 সালে হবে এশিয়ান গেমসটা হবে, এই গেমসটাই 20তম এশিয়াড নামে পরিচিত। 2026 সালের 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের নায়োগা শহরে অনুষ্ঠিত হবে। নায়োগা জাপানের 3য় শহর যেখানে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। অর্থাৎ পরীক্ষা আসতে পারে 2026 সালে যেই এশিয়ান গেমসটা হবে এটা জাপানের কোন শহরে হবে, উত্তর হইতে পারে সেটা হচ্ছে নায়োগা। হ্যাঁ, সি নাম্বার। হ্যাঁ, খেলাধুলা বোঝো না, খেলাধুলা বুঝতে হবে ভাইয়া, খেলাধুলা বুঝতে হবে, বুঝছো? এখন দেখো নায়োগা জাপানের 3য় শহর, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই এশিয়ান গেমসের কথা হবে অনুষ্ঠিত হবে, এশিয়ান গেমসের লোগো দেখা আছে এখানে। তাহলে প্রিয় ভাইরা পেয়ে গেছি আমি। ওকে, হ্যাঁ জাপান, তাহলে উত্তর হচ্ছে জাপান। উত্তর কি? উত্তর হবে জাপান। তাহলে উত্তর কি পেলাম ভাইয়া? উত্তর হচ্ছে আমার জাপান। উত্তর কি? উত্তর হচ্ছে আমার জাপান, ঠিক আছে, উত্তর হচ্ছে আমার জাপান। পরবর্তী প্রশ্নে আমি আসবো। দেখো আসি, বাংলাদেশের কোন জেলায় ছিল কি বলছে স্যাকোলিন টিকাটির পরীক্ষা চালানো হয়েছিল? স্যাকোলিন অর্থাৎ বাংলাদেশের স্যাকোলিন টিকা যে হয়েছিল, টিকা পরীক্ষা চালানো হয়েছিল কোথায়? চট্টগ্রামে, চাঁদপুরে, সিলেটে নাকি হচ্ছে লালমনিরহাটে? কোথায় উত্তর হবে? হ্যাঁ, খেলাধুলা বা একটু দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে। হ্যাঁ, না দেখলে কিন্তু বিপদে পড়ে যাবো ভাইয়ারা, একটু বলতে হবে আমাকে, একটু বলতে হবে। এখানে সঠিক উত্তরটা কি হবে? বাংলাদেশের কোন জেলায় স্যাকোলিন টিকাটির পরীক্ষা চালানো হয়েছিল? বলো, এটা বলছে সি নাম্বার। হ্যাঁ, চাঁদপুরে। কোথায় ভাইয়া? চাঁদপুরের ছেলে, বুঝছো? চাঁদপুরের ছেলে গালি দেয় না। কি করে? কেউ যদি চাঁদপুর ছেলেকে গালি দেয়, চাঁদপুর ছেলে কি করে? সালাম দেয়। হ্যাঁ, চাঁদপুর ছেলেকে গালি দিলে চাঁদপুর ছেলে কি করে? গালি দেয়, সালাম দেয় আর কি, বুঝছো? তাহলে চাঁদপুর, সঠিক উত্তর কি? চাঁদপুরের পোলা আর কি। তাহলে বাংলাদেশে এটা বললাম চাঁদপুর, ব্যাখ্যা আসি, এটা ব্যাখ্যা দেয় নাই। ম্যালেরিয়া ভ্যাকসিন, এটা লাগবে ভাইয়া, এটা লাগবে, এটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে। দেখো, ম্যালেরিয়া ভ্যাকসিন কি লাগছে? R21 প্রথম অনুমোদন দেয় কোন দেশ? পরীক্ষা এটাও আসতে পারে, প্রথম কোশ্চেন এখানে হইতে পারে দ্বিতীয় হইতে পারে। তোমাকে দুইটাই শিখাবো, খেয়াল করো। ম্যালেরিয়া ভ্যাকসিন R21 প্রথম অনুমোদন দেয় কোন দেশ? প্রথম অনুমোদন কোন দেশ? দ্বিতীয় অনুমোদন দেয় কোন দেশ? কেউ জানো যে প্রথম কে দেয়, দ্বিতীয় কে দেয়? দেখি একটু উত্তরটা দেখি আমরা। হ্যাঁ, উত্তরটা দেখবো এখন। হ্যাঁ, উত্তরটা বলো দেখি। তোমরা বলছো সি নাম্বারটা, জিম্বাবু বলছে। সি নাম্বার হয় কেমনে? হ্যাঁ, জিম্বাবু হবে না, একদম বলছে ক্যামেরুন হবে না। হ্যাঁ, এক নম্বর হচ্ছে কি? উত্তরটা দেখি ভাই, একটু উত্তরটা বলো, একটু খেয়াল করো। ম্যালেরিয়া ভ্যাকসিন, এগুলো সব সাম্প্রতিক তথ্য, জিকে রিসেন্ট জিকে সম্পর্কে তথ্য দিচ্ছে তোমাদেরকে। ম্যালেরিয়া ভ্যাকসিন R21 প্রথম অনুমোদন দেয় কোন দেশ দিছে? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ঘানা। সেটা কি ভাইয়া? ঘানা। এখন এই ঘানা কি কোন দেশ দেয় ভাইয়া? ঘানা দেয়। কোন দেশ? ঘানা। কোন দেশ ভাইয়া? ঘানা দেয়। ওকে, একটু দেখি উত্তরটা দেখি আমরা। উত্তরটা হচ্ছে ঘানাই। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমার ঘানা। সঠিক উত্তর কোনটা ভাইয়া? সঠিক উত্তর হচ্ছে আমার ঘানা। এখন আমি দেখবো ব্যাখ্যা দেখবো। কি দেখবো? ব্যাখ্যাটা দেখি। এরপরে আমি খুবই তোমাদের প্রতি সন্তুষ্ট, কারণ আমি শুরুতে ক্লাসে দেখেছিলাম 330 জন। 300 কয়জন দেখছি? 330 জন দেখছি। এখনো 330 জন আসো। এখনো কয়জন? 330 জন আসো। তোমাদের প্রতি কৃতজ্ঞ। তোমরা লড়চড়া নাই, মানে বাড়ানোয় কম নাই, মানে স্থির আসো। একবার আশা করি শেষ পর্যন্ত স্থির থাকবা ইনশাল্লাহ। শেষ পর্যন্ত থাকবা আর কি। ওকে, তাহলে ঘানা পাইছি। এরপর দেখি ঘানা পাইছি। এখন দেখো, এই যে ম্যালেরিয়া যে ভ্যাকসিনটা আছে, এই ভ্যাকসিনটার দেখো, খেয়াল করো, এই ভ্যাকসিনটার এই যে মশা দেওয়া আছে এখানে, ভ্যাকসিনের সাইন দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ? তাহলে মশা, তার মানে কি ম্যালেরিয়া মশার সাথে রিলেটেড সম্পর্ক আছে, মানে ভ্যাকসিনটা এখানে দেওয়া আছে। এখন এই যে মশা, কি বলছি? ম্যালেরিয়া ভ্যাকসিন হলো ভ্যাকসিন বা ম্যালেরিয়া প্রতিরোধ করে। এটি একটা মশা বাহিত রোগ, সংক্রামক রোগ। তাহলে ম্যালেরিয়া যে রোগটা হয়, এই রোগটা
বহন করে কি, বহন করে কোনটায়, সেটা হচ্ছে মশায়। মশা বহনকারী বা মশা বাহিত একটা সংক্রামক বা সংক্রামক রোগ হচ্ছে এই ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া। তাহলে পিডিএফটা অবশ্যই দিব ভাইয়া, পিডিএফটা আমি রাখবো না ভাই, আমি পিডিএফটা দিয়ে দিব। আমি রেখে কি করবো, আমি আমার যা সর্বোচ্চ কষ্ট হয়েছে, তুমি জাস্ট তুমি একটা শেয়ার দাও, শেয়ার দিলে আমার সার্থক হবে আর কি, কষ্ট সার্থক হবে, বুঝতে পারছো? তাহলে পিডিএফ তোমাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে দেখো ম্যালেরিয়া পাইলাম আমি। ম্যালেরিয়ার জন্য প্রথম অনুমোদিত ভ্যাকসিন হলো কোনটা, এই যে আরটিএস। মনে রাখবা, প্রথম অনুমোদিত ভ্যাকসিন হচ্ছে আরটিএস। আর প্রথম অনুমোদন দেয় কোন দেশ, সেটা হচ্ছে ঘানা। সেটা কোন দেশ, ঘানা। তাহলে আরটিএস পাইলাম, ঠিক আছে। সবচেয়ে কার্যকর ম্যালেরিয়া ভ্যাকসিন হলো R21, যেটা সেটা আমরা কথা বলতেছি। R21 জানা, যেটা হচ্ছে কি করে, যেটা 77% কাজ করে, 77% কি করে, কাজ করে। তাহলে সবচেয়ে প্রথম এটা ভ্যাকসিন হচ্ছে কোনটা, আরটিএস। আর সর্বপ্রথম অনুমোদন দেয় কোন দেশ, ঘানা দেয়। আর সবচেয়ে শক্তিশালী যেটা আছে, কার্যকর যেটা আছে, এটা হচ্ছে কি R21। এবং এই যে বলা হয়েছে এখানে, এই যে পরে বলা হয়েছে যে ঘানার খাদ্য ও ঔষধ কর্তৃপক্ষ, ঘানার খাদ্য ও ঔষধ কর্তৃপক্ষ R21 টিকা 5 মাস থেকে, অর্থাৎ 5 মাস থেকে 3 বছর, কত বছর, 3 বছর বয়সী যত শিশু আছে তাদেরকে এই ভ্যাকসিন ব্যবহারে অনুমোদন দেওয়া হয়, তাহলে আমি পাইলাম কি ভাইয়া, 5 মাস থেকে 3 বছর বয়সী যে শিশুরা আছে তাদের সবাইকে এই টিকা দেওয়া হয়, অনুমোদন দেওয়া হয়েছে। এই কোন টিকা, এটা হচ্ছে R21, এটা মনে রাখবা। হ্যাঁ, এটা মনে রাখবা। ওকে, পরে বলা হয়েছে, দেখো খেয়াল করো, এরপর যে তথ্যটা দেওয়া আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। ঘানার সিদ্ধান্তের পর, ঘানা যখন টিকা অনুমোদন দেওয়া শুরু করে বা টিকা দেওয়া শুরু করছে, তখন নাইজেরিয়া অস্থায়ীভাবে R21 ভ্যাকসিন অনুমোদন করেছে। তাহলে মানে পাইলাম, তাহলে ঘানার পর কোন দেশ, সেটা হচ্ছে নাইজেরিয়া। সেটা কোন দেশ, এটা হচ্ছে আমার নাইজেরিয়া। ওকে, সেটা হচ্ছে আমার কি, হ্যাঁ মাত্র একটা মশা কামড় দিছে ভাইয়া। তাহলে আমি কি পাইছি ভাই, সেটা হচ্ছে R21। তাহলে প্রথম দেশ হচ্ছে আমার ঘানা, দ্বিতীয় দেশ হচ্ছে আমার কি, নাইজেরিয়া। পাশাপাশি এই প্রথম অনুমোদন টিকা হচ্ছে কি আরটিএস, যেটা আমরা পাইলাম। প্রথম দেশ হচ্ছে ঘানা। এটা হচ্ছে কি, ম্যালেরিয়া হচ্ছে একটা মশাবাহিত সংক্রামক ব্যাধি। ওকে ভাইয়া, ক্লিয়ার? এক্সাম বেঁচে যারা অ্যাডমিট হতে চাও বা রিয়েল টাইম এক্সাম বেঁচে যারা পরীক্ষা দিতে চাও, তারা জাস্ট আমাদের পেজে একটা মেসেজ দিবা, পেজে একটা মেসেজ দিবা, বাইরে বাসায় একটা মেসেজ দিবা, যেখানে মেসেজ দাও না কেন, জাস্ট কি করবা, জাস্ট একটা মেসেজ দিয়ে বলবা যে ভাই ভর্তি হতে চাই, আমরা তোমাদের বিস্তারিত বলবো আর কি। হ্যাঁ, ওকে। পরে আসে ভাই, দেখো কোন দেশে সর্বপ্রথম কালা জ্বর, কি জ্বর, প্লাগ ফিভার আর কি, কালা জ্বর, কোন দেশে সর্বপ্রথম কালা জ্বর নির্মূলের স্বীকৃতি পেয়েছে? এটা ক্লু দিয়ে রাখি, আমি যেই দেশে দাঁড়াই কথা বলতেছি সেই দেশটা হচ্ছে এই দেশ। মানে আমি তুমি যে দেশে বসে ক্লাসটা করতেছি সেই দেশটা হচ্ছে এই দেশ। কি বলছে, কোন দেশ সর্বপ্রথম কালাজ্বর নির্মূলের স্বীকৃতি পেয়েছে? বিডি, সবাই বলতেছে বিডি। হ্যাঁ, বিডি অর্থাৎ কি, বি আর ডি হবে এরকম হবে না। বিডি মানে বাংলাদেশ, বিডি মানে কি, বাংলাদেশ। হ্যাঁ, অত সবাই বলে দিয়ে, কোন দেশ সর্বপ্রথম কালাজ্বর নির্মূলের স্বীকৃতি পেয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ। সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে আমার বাংলাদেশ। ওকে, হ্যাঁ, তাহলে বললাম কি, সেটা হচ্ছে আমার বিডি, বাংলাদেশ। এখন দেখি এরপর একটা আসি, দেখো বাংলাদেশ পাইলাম, উত্তর বাংলাদেশ দেওয়া আছে এখানে, কালাজ্বর নির্মূল করে। এরপরে একটু ব্যাখ্যা দেখি, এই দেখো কি বলছে, it was great pleasure that I congratulate the government of People Republic of Bangladesh on achieve the significant milestone of, কি বলছে, কেটে গেল তো, মানে বলা হয়েছে আর কি, এখানে সার্টিফিকেট দেওয়া হয়েছে আর কি, বুঝছো, সার্টিফিকেট দিছে, সার্টিফিকেটের মধ্যে সার্টিফিকেট নিতেছে, দেখছো তৎকালীন মন্ত্রী আর কি। হ্যাঁ, তাহলে এখানে সার্টিফিকেটটা পেয়ে গেছি, দেখছো সার্টিফিকেট সহকারে তোমাকে দেখাচ্ছে আর মানে বাংলাদেশে কালাজ্বর থেকে নির্মূল করতে পারছে, সার্টিফিকেট তোমাকে দেখাচ্ছি, তোমাকে আমি, দেখছো মানে কত পাওয়ারফুল একটা জিনিস তোমাকে দেখাচ্ছে, সার্টিফিকেট দেখাই বলতেছি, মানুষের সার্টিফিকেট, মানে একটা দেশের সার্টিফিকেট তোমাকে দেখাই বলতেছি। হ্যাঁ, ঢেকে রাখি দেখাবো না তোমাদেরকে। হ্যাঁ, পরে হচ্ছে কি, পরে হচ্ছে এই যে ভদ্রলোক তোমার সার্টিফিকেট নিয়েছে, সার্টিফিকেট এখানে দেওয়া আছে। ওকে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে, সবাই পারতেছ, এটাই বাস্তব।
ঠিক আছে, তাহলে উত্তর এটা পেয়ে গেছি ভাই, আমরা উত্তর পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি, এটা আমরা শেষ, এটা আমাদের শেষ, হ্যাঁ শেষ, এটাই বাস্তব, এটাই বাস্তব। ওকে, কালাজ্বর ছবি কিভাবে পাবো বা কালাজ্বর ছবি পাইনি আমি। হ্যাঁ, পরে দেখি ভাইয়া, পরেরটা প্রশ্ন আসে, বিশ্বের প্রথম এআই শিশুর নাম। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই চমৎকার, খুবই ইন্টারেস্টিং। বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি? এআই শিশুর নাম কি? এই যে পারবা, এটা তোমার আমি জাস্ট সবার নাম পড়বো আজকে আমি, যারা যারা এটা পারবা, যারা যারা এটা পারবা, কি বলছি এখানে বলা হয়েছে প্রথম শিশুর কথা বলা না, এখানে বলা হয়েছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে শিশুটা আছে ওই শিশুর নামটা কি, ওই শিশুর নাম কি বলা হয়েছে এখানে। এখন এটা যাই পারবা, এটা যাই পারবা তার নাম আমি পড়বো। এই জন্য বলছে স্টিভেন জনস বলছে, পরে ইসরাত বলছো, পরে হচ্ছে কি জানাতেন বলছো, জানাত বলছে পিং পিং, হ্যাঁ নিশি বলছো যে তোমার হচ্ছে, হ্যাঁ এগুলো দিও, পরবর্তীতে এগুলো দিয়ে দেবো ভাই। এখন আমাকে বলতে হবে যে বিশ্বের প্রথম এআই, বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি, শিশুর নাম কি? হ্যাঁ বাংলা ক্লাস নিবো ভাই, বাংলা ক্লাস নিবো। হ্যাঁ ওয়েট, একটু সবর করতে থাও, মানে মেরে ফেলবানি তোমরা আমাকে বা আমাদেরকে মেরে ফেলবা, আস্তে আস্তে সব নিবো। আমাদের পেট বেচে, ড্রিম বেচে ক্লাস হচ্ছে, ড্রিম বেচ, বুস্টার বেচ, আইকিউ বেচ, এগুলো দুমাই ক্লাস হতেছে, বুঝছো, গ্যাপ নাই, মানে ক্লাস চলতেছে, বুঝছো, গ্যাপ নাই। এখানে যে গ্যাপ পাইছি, সময় নিচ্ছে ক্লাস, এরপরে একটা ক্লাস শুরু হবে, সময় কই ভাই, বুঝছো, নিচ্ছে আমরা সবাই ক্লাস নিচ্ছে আর কি। হ্যাঁ মানে কি বলছে টং টং, টং টং, দেখি কি টং টং বলছে, দেখি। হ্যাঁ আলাদা বৃষ্টি, পরে বলছে টং টং, যেটা দেওয়া বলছো ফাং ফুং না, এটা টং টং, এটা ফাং কি ফাং ফুং, ফাং ফুং নাই, টং টং, টং টং কি ভাইয়া, টং টং। হ্যাঁ একজন, আচ্ছা পড়ি নামগুলো, পড়ি নামগুলো পড়ি। একজন বলছে আদিবা বলছে আফরা, বলছে হিলা সিং মাং মারবা, কি বলছো নাম কষ্ট হয়ে যায় পড়তে, বলেছে কি আচ্ছা তাসনিয়া ইসলাম, পরে হচ্ছে আলাদা বৃষ্টি, সুমাইয়া তাসিম, সবাই নাম বলেছে, রূপা বলছো, সাইকেলা আজাদ বলছো, আচ্ছা আচ্ছা মারিয়া মাহবুবা, তারপর হচ্ছে সাইকা আজাদ করতে হবে তো, তারপর হচ্ছে নিমা মারমা, মিন হাসুদ্দিন, তারপর ওকে ওকে জান্নাত এন, পরে হচ্ছে কি ঈশা বলছো, সামিরা 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 বলছো, এই তো সাবাস, সাবিহা বলছো, নিশি বলছো, আইরিন বলছো, ওকে ফাং ফু। হ্যাঁ জুন ভাই বলতেছে কি জানি, কি জানি বলছি রে, না না এর আগে ক্লাসের মধ্যে বুঝতে পেরেছে কি কুত্তার চোখে জল, গুড নাইট অল, বুঝছো, একটু পর তোমাদের দিব আর কি। তাহলে দেখো টং টং কি বলছি ভাই, টং টং, হ্যাঁ কি কুত্তার চোখে জল, গুড নাইট অল। এখন এই বিশ্বের প্রথম এই নাম কি, টং টং, একটু দেখি ব্যাখ্যা, দেখি ভাই ব্যাখ্যা আসি। হ্যাঁ টং টং উত্তর সঠিক হয়েছে, ব্যাখ্যা আসি। এই টং টং, হ্যাঁ নাউজুবিল্লাহ, হ্যাঁ টং, এটা কি, এটা টং টং, এটা কি ভাই, এটা হচ্ছে টং টং। এই টং টং দেখতে পাচ্ছ ভাই, টং টং এটা হচ্ছে বিশ্বের প্রথম এআই, এটা কি বিশ্বের প্রথম এআই। পাশাপাশি 3 থেকে 4 বছর বয়সে যে শিশুরা আছে না, ওই শিশুরা যা করতে পারে ইনি তা করতে পারে। ইনি টয়লেট করতে পারে, টয়লেট বাথরুম না, সম্ভব না, এগুলো পারে না, এগুলো পসিবল না। হ্যাঁ তাহলে দেখো খেয়াল করো, টং টং কি বলছে, টং টং কি বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে শিশুদের মতো আচরণ করতে সক্ষম এআই শিশু তৈরি করেছেন চীনের বেজিং ইনস্টিটিউট অফ জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা যেটাকে আমরা বলি BIGAI বিজ্ঞানীরা। শিশুটির নাম টং টং, এই যে শিশুটির নাম কি ভাইয়া, টং টং, শিশুটির নাম হচ্ছে কি টং টং, শিশুটির নাম হচ্ছে টং টং, ডং ডং দিলে হইতো, ওকে ভাইয়া। বিজ্ঞানীদের দাবি এটি বিশ্বের প্রথম এআই শিশু, মানে বিজ্ঞানীদের দাবি হচ্ছে এটি প্রথম বিশ্বের প্রথম এআই শিশু। শিশুটির যে বুদ্ধিমত্তা রয়েছে তা সাধারণত 3 থেকে 4, মানে 3 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের মধ্যে যা থাকে ওনার মধ্যে তার বৈশিষ্ট্যগুলো আছে। হ্যাঁ এগুলো পুতুল তোমাদের পছন্দ আর কি। হ্যাঁ ডং ডং না টং টং, এটা কি ভাইয়া, এটা টং বলেছে কি টং টং, টং টং বুঝছো, এটা হচ্ছে টং টং। হ্যাঁ ওকে, হ্যাঁ ডং ডং, তাহলে উত্তর পাইছি ভাইয়া। হ্যাঁ সবাই বলতেছে কি ঢং ডং, টং টং, ঢং ডং, টং টং না, তাহলে উত্তর হয়ে গেছে ভাইয়া, উত্তর শেষ, উত্তর শেষ। পরে আসি, দেখো
কি দিছে এখানে থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিছি। ক্লাস শেষ ভাই, হ্যাঁ এই স্লাইডগুলো ছিল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্লাস শেষের সাথে সাথে তোমরা একটু কি লিখবা, জাস্ট যারা যারা ক্লাসটা করছো বুঝতে পারছো আর কি লিখবা, ছোট করে একটা সিউ লিখে দিবা, জাস্ট ছোট করে একটা সি লিখে দাও। আচ্ছা বলো তোমাদের ক্লাস নিছে কতটুকু বুঝতে পারছো বলো। হ্যাঁ এর কি পড়ালেন সাম্প্রতিক জীবন? সাম্প্রতিক একবার খুব হয়েছে। কেমন আছে? সবসময় সাম্প্রতিক থেকে 10টা কোশ্চেন পাবে, 10টা কোশ্চেন পাবে। আচ্ছা হ্যাঁ আমাকে একটু জাস্ট সিউ লিখবা। হ্যাঁ প্রিয় ভাইরা, জাস্ট যারা যারা ক্লাস করছো বুঝতে পারছো তারা কি লিখবা, লাস্ট কমেন্ট করে একটু কি লিখবা, সিউ লিখবা। সিউ একটু বল, সিউ লেখো। এখন এই যে সিউর জন্য গোলাপন যেতে এত স্বপ্নগুলো দেখতেছে, তো আসলে কি কি হবে কি না, যদি একটা কথা আছে এখানে, যদি পরিশ্রম করতে পারে ঠিকঠাক মতো, কারণ অনেক শিক্ষার্থী পরিশ্রম করতেছে, দেখা যাচ্ছে যে একটা সিটের জন্য সরি 55 জন, কয়জন 55 জন শিক্ষার্থী, তার অধিক শিক্ষার্থী কি করবে, প্রতিযোগিতা করবে। আর এখন কিন্তু ইয়ার আবেদন করছে বেশি, হ্যাঁ আবেদন করছে বেশি, সেকেন্ডটা ফার্স্টটা মিলে দিলে সবাই করছে আর কি, কেউ বাদ যায় না। আচ্ছা এখানে একটা কথা, কেন আবেদন বেশি হয়েছে, এখানে সেকেন্ড টাইম আছে, তবে একটা কথা সত্যি যে কোন একটা শিক্ষার্থী যদি তার যে অবস্থানটা যদি ধরে রাখতে পারে যে না আমার চান্স হবে, আমাকে বিশ্বাস, আত্মবিশ্বাস, হ্যাঁ একটা বিশ্বাস যদি থাকে যে না আমি চান্স পাবো বা আমাকে চান্স দেওয়ার পরে বাকি জেনের হবে। আমি ক্লাস শুরুতে বলছি যে তুমি যে সিটে বসে পরীক্ষা দিবা, মানে ওই সিটে বসে পরীক্ষা দিচ্ছে মনে করো, হ্যাঁ বসে পরীক্ষা দিচ্ছে, এই সিটটাতে তো অর হয় অবশ্যই, সেটাই এই অর সিটটা দিয়ে এরকম কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিতে হবে, মানে যেখান থেকে কোশ্চেন আসুক না কেন যাতে ওই পারে। অবশ্যই, তো তবে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে আর কি, যতই হোক না কেন কম্পিটিশন মানেই হতেছে যে এত এত শিক্ষার্থীকে তাদেরকে পিছনে ফেলে আমি এগিয়ে যাওয়া। এটি হচ্ছে কম্পিটিশন, মানে যদি প্রতিযোগিতার সংখ্যাটা তুমি দেখো যে প্রতিযোগিতা কাকে বলে, তাহলে হাজার হাজার শিক্ষার্থী লক্ষ লক্ষ শিক্ষার্থীকে পিছনে ফেলে তোমাকে সেই আসনটা নেওয়া হয়েছে কম্পিটিশন। আর যখন কোনো কিছু আমরা যখন প্রতিযোগিতার মাধ্যমে পাই, ধরো অনেক অনেক শিক্ষার্থী বিভিন্ন কম্পিটিশন, অনেক অনেক কম্পিটিটর যারা আছে তাদেরকে পিছনে ফেলে যখন আমি সামনে যাই, তখন কিন্তু আমার একটা জয় কাজ করে, আমার একটা আনন্দ, একটা উচ্ছ্বাস, একটা ভালো লাগা কাজ করে যে আমি অনেকজনকে পিছনে ফেলে আমি আসছি। এখানে এইটাই সত্যি এবং এটাই বাস্তব যে তুমি একটা আসন পাওয়ার জন্য যে পরিশ্রমটা করতেছো অন্যজন অবশ্যই করতেছে, তার মানে 50 জন শিক্ষার্থীকে যাদের স্বপ্নটা এটা ভেঙে দিয়ে তোমার স্বপ্নটা পূরণ করতে হয়, মানে ইট ইজ ট্রু, এটাই বাস্তব। যখন ভেঙে দিবে মানে এই স্বপ্ন, মানে 55 যেটা বললো আর কি, মানে 50 জন শিক্ষার্থীকে পিছনে ফেলে যখন সামনে আসবে, মানে প্রতিযোগিতা যত বেশি, মানে জয় হওয়ার পর আনন্দ তত বেশি। অবশ্যই, মানে আমি দুজনের সাথে প্রতিযোগিতা করছি, মানে লাগলাম মারামারি লাগছে, দুজনের সাথে আনন্দ কম হবে। তুই যখন 10 জনের সাথে প্রতিযোগিতা করি তখন যদি আবার জিতে যাই তখন আনন্দ বেশি হবে। পড়াশোনায় জেদ থাকা ভালো, ভালো জিনিসে জেদ থাকা ভালো, পড়াশোনায় জেদ করবা যে আমি যেন চান্স পাই এবং আমার দ্বারা যেন পসিবল হয়। দেখো তোমরাও কষ্ট করতেছো, আমরাও ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো তোমাদের জন্য, আর ক্লাসটা করতেছো যেন চান্সটা হয়, তাই তো হিসাব তো বরাবর, মানে আমি ক্লাসটা নিচ্ছি যেন তুমি ক্লাসটা করে তুমি বুঝতে পারো এবং চান্স পাও, এইটার জন্য আমরা যেমন কষ্ট করতেছি ঠিক সিমিলারলি তোমার জীবনের যে সময়টা এটা আমাদেরকে দিচ্ছ, যে এই সময়টা আমি এখানে ক্লাস করে আমি কিছু বাইরেদের কাছ থেকে বুঝতে পারবো এবং যেন চান্স পাওয়া আমি পাই। তো দুই পক্ষেরই যেন জিনিসটা সুন্দর হয় এবং তোমরাও যেন চান্স পাও এবং আমাদের এই পরিশ্রমটা যেন সার্থক হয়। পরিশ্রম যেহেতু করতেছো তাহলে যেন চান্সটাই হয়, যেন ব্যর্থতা না আসে, এইটার এতটুকু নিজের ভিতরে কমফোর্টেবল রাখো, যেন আত্মবিশ্বাস রেখে শুরু করো, যেন তোমার চান্সটা হয়। কেমন আসলে কঠিন কিছুই না, প্রতিযোগী যতজনই হোক না কেন, যে আমার 1000 জন লক্ষ যতই আসুক না কেন সেখানে আমি পাবো, মানে আমি পাবো। এবং এই যে এখন বলতে বলতে আমরা 2024-এ ছিলাম, এখন 25 চলে আসছে। ক্লাস হবে কিনা ক্লাস কোনটার জন্য? ক্লাস লাইভ ক্লাস। ও লাইভ ক্লাস ইনশাল্লাহ আমরা পেজে জানাই দিব তোমাদেরকে, ঠিক আছে? ক্লাস হলে সেটা আমি অবশ্যই জানাই দিব। তো এই আমি যেটা বলতেছিলাম যে কষ্ট যদি করতেছো খুব ভালোভাবেই করো। আর 2024 সাল ছিল, এখন 25 চলে আসছি, জানুয়ারি কন্টিনিউ আছে, দেন ফেব্রুয়ারি চলে আসবে, মাঝখানে ফেব্রুয়ারি আছে। মানে 25 সাল যে বছরটা আছে, মানে 25 সালটা যাতে তোমার হয়, বুঝতে পারছো? 25 সালে একবার শুরুতে আছো, এই শুরু দিয়ে একবার চেষ্টা করবা, বুঝতে পারছো? যেভাবে হোক 24 সাল পরিশ্রম করে আসছো,
25 সালের শুরুতে পড়ছে সুন্দর হচ্ছে কি এই বছর কিন্তু রমজান মাসে পরীক্ষা। হ্যাঁ, রমজান মাসে পরীক্ষা, একটা বরকত আছে এখানে একটা। রমজান মাসে পরীক্ষা তোমাদের বি ইউনিটে 8 তারিখে, ঠিক আছে? তার মানে কি রমজান মাসে পরীক্ষা, মার্চ মাস থেকে তো রমজান, তো রমজান মাসে পরীক্ষাটা শুরু হচ্ছে। রমজান মাসের পরে আমাদের আমরা যারা আছি আমাদের সবচেয়ে একটা ধর্মীয় যে উৎসব সেটা হচ্ছে আমাদের ঈদুল ফিতর, যেটা হ্যাঁ একটা উৎসব উৎসব। তো এতটুকুই করো যে আল্লাহ তাআলা যেন তোমার ওই উৎসবটা তুমি যেন চান্স পাওয়ার মাধ্যমে, আসলে পাবলিকান জিনিসটাকে আমরা এতটা হাই করবো না যে আসলে হইলেই অনেক কিছু হয়ে যায়। এখানে আসলে তোমার একটা সুযোগ সৃষ্টি হয়, এখানে আসলে তোমার যে একটা লাইফের একটা জিনিস সেটা তুমি গুরুত্বপূর্ণ সহজ করে বললে হচ্ছে একটা তোমাকে পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা প্ল্যাটফর্ম দিবে, যে এটা তোমাকে আহামরি দিয়ে দিবে কখনই বলবো না। এখানে এসেও তোমার ক্লাস করতে হবে। যেমন ধরো আমার কথাই বলি, আমাদের আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি ছবিতে না পারতাম আমরা ক্লাস করতে এই জন্য তোমার পড়তে হবে, বুঝছো? এটা আমরা ছবিতে পড়ি বিদায় তুমি ক্লাস করতেছো না, তুমি জীবনে ক্লাস করতে না, বাইরে ছবিতে বলো না ক্লাস করবো কেন, এটা একটা ফিল হইতো, বুঝছো? এই জিনিসটা তোমাকে দিবে, পাবলিক বিশ্ববিদ্যালয় তোমাকে এই জিনিসটা দিবে। আমি অস্বীকার করতে পারবো এই জিনিসটা তুমি পাইছো, যদি তুমি ক্লাস করতেছো, তুমি এটা শিখার সেদিন তুমি ক্লাস করতেছো। তাছাড়া এখানেও ক্লাস করতে হবে, চান্স পাওয়ার পরে তোমার একটা সুযোগ সৃষ্টি হবে, তোমার লাইফটা আরো একটু টারশিয়ারি লেভেলে যাবে। দিস ইজ ট্রু, এটার জন্য, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। একটাই যেন স্বপ্নটা পূরণ হয়, যে কষ্টগুলো করতেছো এটা যেন সার্থক হয়। তুমি যেখানে থাকো, যে পরিবেশে থাকো, তুমি ধনী হোক গরিব হোক, ডাজ নট ম্যাটার, তুমি যে পরিবেশ থেকে আসো না কেন, তোমার স্বপ্ন যেন পূরণ হয়, ঠিক আছে? এতটুকুই গল্প। আর যখন স্বপ্ন, নিজের স্বপ্নটা সবার আগে, মানে নিজের স্বপ্নটা সবার আগে, বাবা মা আছে তাদের ছবিটা মাঝে মধ্যেই সবসময় দেখবা যে যখন তুমি খুবই ভেঙে পড়তেছো বা তোমার একটা অলসতা কাজ করতেছে বা ধরো হচ্ছে তোমার এখন মানে পড়তে মন চাচ্ছে না, তখন তোমার চোখের ভিতরে বা তোমার মনের ভিতরে তোমার স্বপ্নটা তুমি দেখবা এবং তোমার আব্বু আম্মু যারা আছে ওনাদের কষ্টটা একটু দেখবা, তাহলে তোমার ওইখান থেকে মোটিভেশন আসবে। আমি হাজার যত কথা বলি তোমাকে মোটিভেশন করতে পারবো না, সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে আমাদের বাবা মা, মানে ওনাদের ছাড়া আসলে কোনো মোটিভেশন নাই। তোমার হচ্ছে এক্সট্রা কেউ হবে না কিছু, ঠিক আছে? ওটা বলেও লাভ নাই, আমিও তোমাকে বুঝতে পারবো না, বাট আমি তোমাকে একটা গাইডলাইন দিব যে তুমি এইভাবে চলো। বাট সবচেয়ে বড় এবং সবচেয়ে উত্তম মোটিভেটর হচ্ছে আমাদের গার্ডিয়ান, যারা হচ্ছে আমাদেরকে এইভাবে লালন পালন করেছে। তো তাদের কথা চিন্তা করে এবং নিজের জীবনের যে স্বপ্নটা ওই দিকে খেয়াল করে তুমি তোমার মতো করে সুন্দর করে সাজিয়ে নাও। সামনে যতটুকু সময় আছে ওই সময়টা খুব ভালোভাবে কাটাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং তুমি এই যে আজকে আমার ছবি থেকে বলতেছি, তোমাকে যেন আমরা এই বছরেই তোমাকে যেন পাই আমাদের এই ছবি ক্যাম্পাসে, ইনশাল্লাহ, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এবং আজকে একটা বিশেষ একটা রাত, আমরা যারা ধর্মীয় আছি অবশ্যই এই রাতটাকে আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে একটা প্রার্থনা করবো যেন আল্লাহ তাআলা সকলের মনের আশাটা পূরণ করে এবং সবাইকে সুস্থ রাখে এবং আমাদের যে গুনাহগুলো যেন আল্লাহ তাআলা মাফ করেন, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।